রেশন দুর্নীতি তদন্তভার সিবিআইকে জানিয়ে আদালতের দ্বারস্থ এবার ইডি। সার্বিকভাবে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার সুযোগ নেই জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। ঠিক কি বলা হয়েছে আদালতের তরফ থেকে জানবো, আমরা কথা বলবো। অনুবাংশু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অনুবাংশু, শুক্লা, সেটা হচ্ছে যে রেশনে দুর্নীতি হয়েছে সেটা প্রথম দিকে, একদম শুরুর দিকে 2019 সালের দিকে দেখি তাহলে কিন্তু রাজ্য পুলিশের কাছে মোট 6টি এফআইআর দায়ের হয়েছিল। সেই 6টি এফআইআর এর তদন্তভার সিবিআই কে দেওয়া নিয়ে আবেদন করে ইডি। সেই মামলায় আজ কলকাতা হাইকোর্ট বলল যে এই মুহূর্তে সার্বিকভাবে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার সুযোগ নেই। কেন নেই? কারণ এই 6টি মামলার মধ্যে 5টি মামলাতে ইতিমধ্যে চার্জশিট জমা পড়ে গিয়েছে। একটি মাত্র বালিগঞ্জ থানার 2019 সালে দায়ের হওয়া এফআইআর, তার ভিত্তিতে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলছে, সেইটার উপর শুধুমাত্র স্টে দেওয়া হয়েছে। এবং যদি সেটা ফাইনাল পর্যায়ে থাকে তাহলে কিন্তু আদালতের অনুমতি ছাড়া কিন্তু চার্জশিট দেওয়া সম্ভব নয়, এমনটা কিন্তু আদালত নির্দেশ দিয়েছে। ইডির বক্তব্য, সবকটি মামলাকে সিবিআই কে দেওয়া হোক, সিবিআই এই তদন্ত করুক। অর্থাৎ ক্রাইম পার্টটা আর মানি ট্রেলের পার্টটা কিন্তু ইডি ইনভেস্টিগেশন করছে। আমরা জানি এই মামলায় অগ্রগতি কি, কোন পর্যায়ে কি কি রয়েছে, সেই সমস্ত বিষয় দেখার জন্য কিন্তু কলকাতা হাইকোর্টের আজকে বিচারপতি জয় সেনগুপ্ত এই 6টি এফআইআর, রাজ্য পুলিশের দ্বারা 6টি এফআইআর, প্রত্যেক কটি কেস ডায়েরি তলব করা হয়েছে। কেস ডায়েরি তলব করার পর তিনি দেখবেন যে কোনটা কোন পর্যায়ে রয়েছে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু আবেদন করবেন বা নির্দেশ দেবেন। রাজ্যের বক্তব্য, ইডির যে আবেদন সেই আবেদন কোনোভাবে গ্রহণযোগ্য না, তারা সেই মর্মে তারা হলফনামা দেবেন। কেন তারা বলছেন জাস্টিফাই নয় বা গ্রহণযোগ্য নয়। আগামী দিনে, আগামী 5ই মার্চ মামলা পরবর্তী শুনানি, সেদিন কেস ডায়েরি জমা করতে হবে, আর হচ্ছে স্টেট রিপোর্ট দিয়ে জানাবে কেন এই মামলা গ্রহণযোগ্য নয়। একটু পরিষ্কার করে জানার চেষ্টা করব, ইডির এই সওয়াল কেন, এবং বিচারপতি যেটা বলেছেন, যে ক্ষেত্রে তুমি যেটা বললে 6টার মধ্যে 5টা চার্জশিট অলরেডি জমা দেওয়া হয়ে গেছে, সে কারণে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সম্ভব নয়। আরো একটু স্পষ্ট করে জানবো। দেখো, সেটা বিষয়বস্তু হচ্ছে ইডি চাইছে যেহেতু মানি ট্রেলের পার্টটা যেমন ইডি ইনভেস্টিগেশন করছে রেশন দুর্নীতিতে, শুধুমাত্র তাহলে ক্রাইম পার্টটা পড়ে থাকবে কেন? ক্রাইমটা স্টেট পুলিশ ইনভেস্টিগেশন করছে, আমরা জানি, সেই সম্পূর্ণটা সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া হোক। এটা আজকে হাইকোর্টের বক্তব্য যে সেন্ট্রাল এজেন্সি চাইতেই পারে অন্য কাউকে দেওয়ার জন্য, সেই পারমিশন তাদের অধিকার তাদের রয়েছে। কিন্তু এমন তো অবস্থায় যে 6টি মামলার কথা ইডি বলছে, সেই 6টির মধ্যে 5টি মামলা চার্জশিট জমা পড়ে গিয়েছে, আর একটি মাত্র মামলা যেটা ট্রায়াল পর্যায়ে রয়েছে। সেই কারণে সার্বিকভাবে সবকটির ক্ষেত্রে কিন্তু নির্দেশ দেওয়া সম্ভব নয়। সে শুধুমাত্র একটি মামলার ক্ষেত্রে নির্দেশ দেওয়া সম্পন্ন হয়েছে, সেটা হচ্ছে বালিগঞ্জ কেসটা। যে কেসটা এখনো ট্রায়াল চলছে, সেই ট্রায়ালটা কিন্তু অন্তর্বর্তী স্টে দিল কলকাতা হাইকোর্ট। পুরো মামলাটা আবেদনটা করে, হ্যাঁ বলো অনুবংশ, বলো। রাজ্যের বক্তব্য যে ইডি আবেদনগুলো করলো যে 6টি মামলা, সেটা কিভাবে গ্রহণযোগ্য হয়? কারণ অলরেডি ইনভেস্টিগেশন প্রায় শেষ, চার্জশিট জমা পড়ে দিয়ে দেওয়া হয়ে গেছে, তাহলে সেই ইনভেস্টিগেশন কি করে উঠবে? সেক্ষেত্রে অনুবংশ, তোমার কথা পরিষ্কার করে আসছে না, একটু যদি জায়গাটা পরিবর্তন করাতে হয়। এবং সেক্ষেত্রে রাজ্যের বক্তব্য যেটা বলা হচ্ছে সেটাও একটু জানবো, যেটা তুমি বলছিলে আমাদেরকে। দেখো, রাজ্যের বক্তব্য যেহেতু এই মামলা গ্রহণযোগ্য না, এই কারণে যেহেতু 6টির মধ্যে 5টিতে চার্জশিট জমা পড়ে গিয়েছে, চার্জশিট জমা পড়া মানে ইনভেস্টিগেশন প্রায় শেষ ধরে নেওয়া যেতে পারে। সুতরাং ইনভেস্টিগেশন যেখানে শেষ হয়ে যায়, তাহলে ইডি আবার কি ইনভেস্টিগেশন করবে? সুতরাং এখানে একটা প্রশ্ন উত্থাপন হচ্ছে, সেটা হচ্ছে এই ইডি কি চাইছে, যে শুধুমাত্র যে রিইনভেস্টিগেট করতে, অর্থাৎ পুনর তদন্ত করতে চাইছে? এই প্রশ্ন তুলেছে কিন্তু কলকাতা হাইকোর্ট। ইডি কিন্তু সেখানে সম্মতি জানিয়েছে যে আমরা চাইলে কিন্তু আমরা রিইনভেস্টিগেট করতে পারি, কারণ এখানে দুর্নীতি আরো অনেক। অনুবংশ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা কথা বলবো তোমার সঙ্গে। তবে তার আগে এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিকদা, রেশন দুর্নীতি তদন্তভার সিবিআই কে জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি, এবং সার্বিকভাবে যেটা বিচারপতি বলছেন যে সার্বিকভাবে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার সুযোগ নেই, এটা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। কি বলবেন আপনি? দেখুন, ওটা সম্পূর্ণভাবে একটা আইনি প্রক্রিয়া। ইডি তদন্ত করুক বা সিবিআই তদন্ত করুক, তদন্ত যখন হচ্ছে আদালতের নির্দেশে এবং নজরদারিতে, তখন মানুষের আদালতের উপরে আস্থা আছে এবং একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর মানুষ আস্থা রাখতে পারে এবং পেরেছে। তদন্তের দীর্ঘসূত্রিতার কারণে বা আদালতের জটিল প্রক্রিয়ার কারণে মানুষের যে আবেগ, সেটা হয়তো আহত হচ্ছে কিছু জায়গায়। কিন্তু এত বড় একটা লুট, এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি 1 দশক ধরে টেনে নিয়ে যাওয়া হলো, আজকাল তো সেটার তো একটা সুরাহ, হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে গেল, মানুষের মুখের গ্রাস, মিড ডে মিলের টাকা, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে কেন্দ্রের পাঠানো চাল ইয়ার্ড থেকে সম্পূর্ণ অন্য জায়গায় বিক্রি হয়ে গেল। কত মানুষ আছে রেশন নেন না, কিন্তু সমস্ত রেশন উঠছে, ফেক রেশন কার্ড, এই যে একটা
বিরাট দুর্নীতি স্বাধীন ভারতের ইতিহাসে যদি টাকার অঙ্কে বিচার করা যায়, এটা হচ্ছে আমার মনে হয় সর্ববৃহৎ দুর্নীতিও হয়ে যেতে পারে। আর যে সেই দুর্নীতির তদন্তটা ঠিকঠাক হোক, এটা মানুষ চায়, আমরাও তাই চাই। কিন্তু আইনি প্রক্রিয়া, স্বতন্ত্র তদন্তকারী সংস্থা তারা কোন অবস্থান নেবে, কেন তারা সিবিআই কে পুরোটা দিয়ে দিতে বলছেন, এটা তো আমাদের জানার কথা নয়। কিন্তু যখন বলছেন তো আদালত বিষয়টি দেখবে। আমরা চাই দ্রুত তদন্তের নিষ্পত্তি এবং প্রকৃত অপরাধীদের শাস্তি। এর বাইরে তদন্ত প্রক্রিয়া নিয়ে কিংবা আদালতের অবস্থান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। শ্রমিক দা, ধন্যবাদ। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। রেশন দুর্নীতি তদন্তভার সিবিআইকে জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছে ইডি। যদিও সার্বিকভাবে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার সুযোগ নেই, এই কথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। বালিগঞ্জ থানায় এফআইআর এর ভিত্তিতে বিচার প্রক্রিয়ার ওপর স্টে অর্ডার, নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্টে অর্ডার, পুলিশকে কেস ডায়েরি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। রেশন দুর্নীতির বেশিরভাগ তদন্ত রাজ্য পুলিশ শেষ করেছে। পুলিশ চার্জশিট পেশ করেছে, চূড়ান্ত রিপোর্ট দিয়েছে। সওয়াল এভাবেই করা হয়েছে রাজ্যের তরফ থেকে। 10,000 কোটি টাকা দুর্নীতি আদালতে সওয়াল করা হয়েছে এইভাবে ইডির তরফ থেকেও। আমরা কথা বলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিআইএম নেতা তথা আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বিকাশবাবু, রেশন দুর্নীতি তদন্তভার সিবিআইকে দেওয়া হোক, এটা জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছে ইডি। যদিও বিচারপতির বক্তব্য যে সার্বিকভাবে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার সুযোগ তার কাছে নেই, কি বলবেন আপনি? তার মানে বিচারপতি সমস্ত পক্ষকে না শুনে হয়তো কোনো আদেশ দিতে চাইছেন না, সেই জন্য বলেছেন অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়ার সুযোগ নেই। আর ইডি সিবিআই কে তদন্তভার করতে বলছেন, তার কারণ কিছু কিছু জায়গায় সিআইডি তদন্ত করেছে, সেই তদন্তের পরিণতি তো দেখেছি আমরা, সেই জন্যই হয়তো সিবিআই কে দিতে চাইছে। ইডি যে অফেন্স করেন সেটা হচ্ছে মানি লন্ডারিং, অর্থাৎ বেআইনি ভাবে টাকা উপার্জন করে যে টাকা এসছে সেই টাকাটা তারা খুঁজে বার করেন। সেই টাকাটা হয়তো তারা খুঁজে পেয়েছেন। এখন কোন পথে বেআইনি ভাবে অর্জন হলো, দুর্নীতি কোথায় কোথায় হলো, কারা কারা এর সঙ্গে যুক্ত, এই সমস্ত ব্যাপক তদন্ত তো সিবিআই কেই করতে হবে, সেই তদন্ত তো ইডি করতে পারে না। যে কটা রেশন দুর্নীতির ঘটনা ঘটেছে তার যে কেসগুলো, তার মধ্যে 6টার মধ্যে 5টার চার্জশিট অলরেডি পেশ করা হয়েছে, সেটাই কি একমাত্র বাধ্যবাধকতা? সে কারণেই কি দেওয়া যাচ্ছে না? ইডি হয়তো চার্জশিট দিয়েছেন, সেটা আবারও বলি মানি লন্ডারিং এর, কিন্তু এই মানি লন্ডারিং করার পেছনে যে দণ্ডমূলক ভারতীয় দণ্ডবিধি আইনের যে অপরাধগুলো হয়েছে, যেটা বলে প্রেডিকেট অফেন্স, সেগুলোর জন্য তদন্ত সিবিআই কে করতে হবে, সেটা তো ইডি করবে না। ইডির ক্ষমতা তো সীমাবদ্ধ শুধুমাত্র প্রসেস অফ ক্রাইম খুঁজে বার করার জন্য। এই ক্রাইমটা যে হলো, সেই ক্রাইমের তদন্ত তো সিবিআই কে করতে হবে। যতটুকু আমার ধারণা, আমি জানি না ওরা কি আবেদন করেছেন, কি ওদের বক্তব্য, আমি আপাতভাবে আইনের যে পরিধি তার মাধ্যমেই মন্তব্যটা করলাম। বিকাশবাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিআইএম নেতা তথা আইনজীবী, তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আমরা কথা বলবো তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, রেশন দুর্নীতি তদন্তভার সিবিআইকে দেওয়া হোক, এটা জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছে ইডি। যদিও বিচারপতির বক্তব্য যে সার্বিকভাবে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার তার কাছে কোনো সুযোগ নেই। আর এই জায়গাতেই বারবার করে বলা হচ্ছে বিরোধীদের তরফ থেকে যে বিচারটা দ্রুত হোক, ইডি সিবিআই যেই করুক না কোনো, আসলে যে সত্যটা যাতে তাড়াতাড়ি উদ্ঘাটিত হয়। বিচারটা হবে কোত্থেকে দ্রুত? বিচার হতে গেলে তো বিচারের সারবত্তা থাকতে হবে। যে রেশন দুর্নীতিতে যে অ্যামাউন্ট বলা হচ্ছে 20,000 কোটি টাকা, রাজ্য খাদ্য দপ্তরের বাজেটে নেই অত টাকা। তাই খুব স্বাভাবিকভাবেই গল্পের গরু যখন গাছ খেয়ে ওঠে, তখন এই ধরনের হতাশাই গ্রাস করে। কারণ তারা জানে তারা বিশ্বাসযোগ্য কোনো চার্জশিট পেশ করতে পারবে না। পয়সার এপিট আর ওপিট দুটোই সমান। ইডি পারছে না, এখন ইডি বলছে সিবিআই এর হাতে হ্যান্ড ওভার করা হোক। ইডি পারবে করতে? ইডি তো পোষ্য বৃত্তের মতো কাজ করছে। হেমন্ত সোরেন কি বলেছে আজকে ঝাড়খণ্ড বিধানসভার শপথ গ্রহণে? ইডির সম্পর্কে আমাদের বলতে হচ্ছে না, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলেছিল, স্ট্রে ডগ, রাস্তার কুকুরের মতো, পাগলা কুকুরের মতো কাজ করছে। আমরা বলছি না, সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল অরবিন্দ কেজরিওয়ালকে আবার সমন করিয়েছে, গ্রেপ্তার করাতে চলেছে। এর আগে পিনারাই বিজয়ন, সিপিএম এতদিন বলতো কেন্দ্রীয় অর্থনৈতিক তছরূপ হয়েছে, এবার দেখলাম সিপিএম এর মুখ্যমন্ত্রী কেরালার পিনারাই বিজয়ন, তিনি দিল্লিতে গিয়ে ধর্নায় বসছেন, কারণ তার টাকাও ছাড়ছে না কেন্দ্রীয় সরকার। সামগ্রিকভাবে ইডি হোক বা সিবিআই দুটোই বিজেপির ঘর জামাই। তাই যেই আসুক ব্যাপারটা একই হবে। পুরোটাই সেন্ট্রাল এজেন্সি বিজেপির পোষ্য বৃত্তে পরিণত হয়েছে। তাদেরকে দিয়ে এজেন্সি তদন্ত করালে যা হয় তাই হচ্ছে 0.04% সাকসেস রেট।
বাকি 99.6% জায়গায় তারা ব্যর্থর একটাই কারণ, সিবিআই কি করবে? 18 বছর 19 বছর হয়ে গেছে, এখনো রবীন্দ্রনাথের নোবেল খুঁজে পায়নি। সেই সিবিআই কে ভরসা করতে পারেনি, কারণ আদালতের বিচারপতি বলেছে এরপর MI6 কে ডাকবে। তো এদের উপর কোনো বিশ্বাসযোগ্যতা দেশের মানুষের নেই। সিবিআই আর ইডি, বিজেপি এখন দুটো হাত হয়ে কাজ করছে। যত নির্বাচন আসবে এদের ইলেকশন ডিউটি বাড়বে। তো ইডির নাম আর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নয়, ইডির নাম ইলেকশন ডিউটি। গোটা দেশের মানুষ এদের এই নোংরা রাজনীতি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। মানুষ এদের পরিত্যাগ করবে 2024-এর নির্বাচনে। ধন্যবাদ অরূপদা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।